বেশ। So, thank you everyone. Welcome to my class on Major Barbara. But today, before going into Major Barbara, many of my students is actually asking me the question. অনেকদিন ধরেই তোরা এই প্রশ্নটা করছিস যে মানে নাম্বার ডিস্ট্রিবিউশন কিরকম হবে। নাম্বার ডিস্ট্রিবিউশন তোরা মোটামুটি সবাই জানিস, বাট হাউ দ্য মার্কস ক্যালকুলেশন উইল অকার, দিস ইজ দ্য মেজর কোয়েশ্চেন অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস। এবং তনিশ যে অলরেডি একটা রেগুলেশন বার্ডওয়ান ইউনিভার্সিটি পাবলিশ করে দিয়েছে, তো আমি আজকের ক্লাসের প্রথম 10-15 মিনিট একটু এই মার্কস ক্যালকুলেশনের বিষয়টা তোদেরকে বোঝাতে চাই। ইটস এ কমপ্লেক্স প্রসেস, নট অ্যান ইজি প্রসেস। হ্যাঁ, খুব এটা সহজ নয় যে দুম করে টুক করে বুঝে ফেলবো। কিন্তু আমি একটা আইডিয়া দেব যে মানে মার্কস ক্যালকুলেশনটা কেমন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হয়। মানে যে কোনো সিবিসিএস চালু হওয়ার পরে আফটার 2017 কোনো মার্কসই চোখে দেখা যায় না, যেটা আগে ওল্ড সিস্টেমে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে মার্কস দেখা যেত। যদি এত নাম্বার পেয়েছি, আমি 400-র মধ্যে 317 পেয়েছি, এইটা আর দেখা যাবে না। ঠিক আছে, আমি এটা বোঝাবো। তোরা আমাকে বলবি যে তোরা বুঝতে পেরেছিস কি পারিস না। ঠিক আছে, ইটস এ কমপ্লেক্স প্রসেস। অনেক টিচাররাই ঠিক মতো বুঝতে পারে না, অনেকে জানে না, জানার চেষ্টাও করে না, কারণ জানার অ্যাজ কোনো খুব যে দারুণ প্রয়োজন আছে তাও নয়। কিন্তু জেনে রাখলে নিজের রেজাল্টটা পড়তে সুবিধা হবে এবং বলতে সুবিধা হবে যে ব্যাপারটা কিভাবে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ যে ফেলোশিপ যেটা পায়, তোরা পাবি আর কি পরবর্তীকালে, সেই ফেলোশিপটা পেতে পেতে সুবিধা হবে, কারণ ওখানে ওই মার্কস ক্যালকুলেট করে লিখতে হবে। একমাত্র এই ফেলোশিপেই লাগে, আর মাস্টার ডিগ্রিতে যখন ভর্তি হবে তখন ওই মার্কস ক্যালকুলেশনের বিষয়টা খুব ভীষণভাবে লাগে। এবার আমরা একবার চলে যাই, আগে প্রথমে তোদেরকে দেখিয়ে দিই যে মানে এক্স্যাক্টলি তোদের কোন কোন পেপারে কত নাম্বার রয়েছে সেটাকে জেনে নে, এবং কত ক্রেডিট রয়েছে। দিস ক্রেডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্রেডিট কিন্তু ক্যালকুলেশনে যাবে। ঠিক আছে, কে ক্রেডিট ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করবে। আচ্ছা, আমাকে বল তোদের যে মেজর পেপার মানে যে ডিএস পেপার, সেটা 4 ইয়ার্স হোক 3 ইয়ার্স হোক, কত ক্রেডিট আছে? 4. 4। 4 ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে কি ইন জেনারেল? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্রেডিট? Basically, on a very basic level, credit means 1 hour of class. 1 credit মানে 1 hour of class according to the সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ ডিপার্টমেন্টস। মানে সায়েন্সের ক্ষেত্রে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 1 ক্রেডিট মানে 2 hours of class, কারণ প্র্যাকটিক্যাল তো জিনিসটা হাতে করে দেখাতে হয়। ফলে তোদের ক্ষেত্রে 1 ক্রেডিট মানে 1 hour of class। এবার ভালো করে দেখ, যে কোনো রুটিনে 4 ক্রেডিট মানে হচ্ছে সপ্তাহে 4টে ক্লাস মেজরে, তাই তো? 4 ঘন্টার ক্লাস। এবার তোরা বলবি এটা জেনে আমি কি করবো? এটা এই জন্যই জানা প্রয়োজন, এত ভালো করে দেখ যে মাল্টি ডিসিপ্লিনারি ক্ষেত্রে 3 ক্রেডিট, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে মানে যেটা কম্পালসারি আগের বারে পড়েছিস বাংলা, এবারে ইংরেজি পড়ছিস, এটা 2 ক্রেডিট। এসিসির ক্ষেত্রে আবার 3 ক্রেডিট। তার মানে ক্রেডিট মানে হচ্ছে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ এ কোর্স, IMPORTANCE, ইম্পর্টেন্স অফ এ কোর্স। অর্থাৎ একটা যে কোর্স মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, দেখ মাইনরে 4 ক্রেডিট আছে, এইটার কতটা ইম্পর্টেন্স রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে কোর্সে, তার উপরে ডিপেন্ড করে এই ঘন্টার ডিস্ট্রিবিউশন হয়। পরিষ্কার? ফলে ন্যাচারালি বেশি গুরুত্ব, পরবর্তীকালে মেজরের আরো বাড়বে ক্রেডিট। ঠিক আছে, 5 ক্রেডিট হবে 4th সেমিস্টার থেকে, 6 ক্রেডিট হবে একবার 6th সেমিস্টারে। তার মানে এইটার গুরুত্ব বাড়ছে। সো ক্রেডিট মানে হচ্ছে WEIGHTAGE, ওয়েটেজ অফ মার্কস। কারণ এইটার সঙ্গে তুমি যে নাম্বারটা পাবে সেটা কি হবে? গুণ হবে। ফলে ক্রেডিট মানে কি? আমার সঙ্গে বল, ক্রেডিট মানে কি?
weightage of marks and importance of that particular course in the syllabus. বল এতটুকু পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার কি পরিষ্কার নয়? বেশ, স্টেপ বাই স্টেপ যেতে হবে, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এই ক্রেডিট ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার একটা জিনিস খুব ভালো করে জেনে রেখে দে, তারা তোদের এটা এইটা এইটা না খুলি, তোদের তোদের এনইপি রেগুলেশনটাই খুলি, মোরাললেস একই রেখেছে তারা। এনইপি বারডোয়ান ইউনিভার্সিটি রেগুলেশন, ওটা খুলে নি, কারণ এটা সিবিসিএস এর আছে। এনইপি বারডোয়ান ইউনিভার্সিটি রেগুলেশন। এটা তো নয় বেটা, দাঁড়া, কারণ ওরা এখনো ওয়েবসাইটে দেয়নি আর কি বেসিক্যালি। এই ভালো করে তাকা, পার্সেন্টেজ অফ মার্কস থেকে গ্রেড পয়েন্টে কনভার্সন, ঠিক আছে? এটা ভালো করে একবার দেখে নে। যদি কেউ 35% তলায় পায়, হি অর শি উইল নট বি অ্যাওয়ার্ডেড এনি গ্রেড পয়েন্ট। পরিষ্কার? যদি কেউ 35 থেকে 40-এর, মানে 35-এর ওপরে পায় কিন্তু 40-এর তলায় পায়, হি অর শি উইল বি অ্যাওয়ার্ডেড 4 গ্রেড পয়েন্ট। অর্থাৎ মানে কি করে বুঝবি? মানে তিনের তিনের অঙ্ক থেকে, মানে 31, মানে 35 থেকে 40-এর মধ্যে হলে 4, 40 থেকে 50-এর মধ্যে হলে 5, 50 থেকে 60-এর মধ্যে হলে 6, 60 থেকে 60-এর ওপরে কিন্তু 70-এর তলায়, মানে 70-এর ওপরে চলে গেলেই, মানে 60 থেকে বেসিক্যালি 69 হচ্ছে 7, আর এদিকে হচ্ছে 70 থেকে 79 হচ্ছে 8, ঠিক আছে? 80 থেকে 89 হচ্ছে 9 পার্সেন্টেজ বলছি, আর 90 থেকে 100% হচ্ছে 10। ক্লিয়ার? এবার এবার ভালো করে টাকা, আমি একটা তোদেরকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে তোরা বুঝতে পারবি, নাহলে তোরা বুঝতে পারবি না। এটা আগের বারে সিবিসিএস এর, কি বললি? একটা কোশ্চেন ছিল এখানের মধ্যে। বল, কোয়েশ্চেন কর একদম। যদি গ্রেড আমি কথা মানে বলছি 10 পাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি 91% পেয়েছি না 99% পেয়েছি? সেটা তুই কোনোদিনই বুঝতে পারবি না। এর ফলে মানে মুড়ি এবং মিছরি একই দর হয়ে যাবে। এটাই সিবিসিএস বা এনইপির একটা বিরাট বড় গাইডলাইন, মানে বিরাট বড় নেগেটিভ পয়েন্ট, বা ইন জেনারেল লোকে এটাকে পছন্দই করছে, তার কারণ লোকে মনে করছে যে ভালোই মার্কস দিচ্ছে না, গ্রেড পেয়ে যাচ্ছি, মার্কস দেখতে পাচ্ছি না। ফলে এখানে ধরা যাক বাসির কোনো একটা নির্দিষ্ট পেপারে, আমি এক্সাম্পল দিয়ে পড়ছি, 50% পেলো, আর ঠিক সেই একই পেপারে কবিতা 59% পেল, তারা কিন্তু একই গ্রেড পাবে। ফলে পরীক্ষার খাতায় যে মার্কসটা টিচার লিখছে, ধরা যাক এক একটা পেপার 60 নম্বরের পেপার, সেই আর টোটাল 75, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলিয়ে হচ্ছে 10 আর 5 মিলিয়ে 75, সেখানে ধরা যাক বাসির পেলে হচ্ছে 53, আর দিশা পেলে হচ্ছে 57 বা 58। এই মার্কসের কোনো ডিফারেন্সিয়েশন থাকছে না, সেটা ক্রেডিটে কনভার্ট যখন হবে ওই মার্কসেই কনভার্ট হবে। অর্থাৎ মানে মানে সে 8 গ্রেডই পাবে। আমি দেখাচ্ছি, দেখালে আরো আরো পরিষ্কার ভাবে। ও সরি, দাঁড়াও সেকেন্ড, দাঁড়াও, আসলে কানে লাগিয়ে করছিলাম তো আমি,
শুনতে পাই। সরি, 1 মিনিট দাঁড়া তোরা একটু, আমি একটা আচ্ছা, ডিএসসি 8265 8265। আচ্ছা আচ্ছা, আমি ফিরে আসছি আমাদের আলোচনায়। অনেক হয়তো এখনো ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা নেই, একটু ভালো করে টাকা এখানে। এটা আমি আগে সিবিসিএস এর প্যাটার্নে তৈরি করা। এটা তুই ধরে নে তোদের পেপার, ঠিক আছে, ভালো করে বোঝ। প্রথম পেপারটা হচ্ছে তোদের ডিএস পেপার। এই ডিএস পেপারে এন সেমেস্টারের পরীক্ষায় কত নাম্বার থাকে বল? এন সেমেস্টারের পরীক্ষায় কত নাম্বার থাকে? 75। না, 60 নাম্বার থাকে। মানে যে পরীক্ষাটা ইউনিভার্সিটিতে গিয়ে দিবি, মানে ইউনিভার্সিটি মানে অন্য কলেজে গিয়ে দিবি ইউনিভার্সিটি পরীক্ষায়, ওটা থেকে 60 নাম্বার। টোটাল নাম্বার ঠিক বলেছিস 75। 60-এর সঙ্গে যোগ হবে কি ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কত গড়ে কত, মানে মোট আর কি 15। 10+5, অ্যাটেন্ডেন্সে 5, এখানে 10। তাহলে ধরা যাক আমি এক্সাম্পল দিয়ে বলছি, কবিতা কবিতা ইন সেমেস্টার এডুকেশনে, মানে যেটা 3 ঘন্টার পরীক্ষা, 40 পেয়েছে। ইন্টারনাল অ্যাসেসমেন্টে 15-এর মধ্যে 11 পেয়েছে। কবিতা মোট পেয়েছে 51, কতর মধ্যে? আউট অফ 75। পার্সেন্টেজে কনভার্ট করো, 75-এর মধ্যে 51 কত? 68%। এই যে এত দূর, এই তিনটে যে জিনিস ঘটে গেল, অর্থাৎ সে CC1-এ কত পেল ইউনিভার্সিটিতে, কত পেল কলেজের মধ্যে, এবং টোটাল কত পেল, এটা পৃথিবীতে কেউ কোনোদিন জানবে না। এটা সিক্রেট হয়ে গেল। এটা কখনো কেউ কখনো দেখতে পাবে না, জানতে পাবে না। আমরা কেবলমাত্র এই মাসে জানি, যারা আমরা যারা টিচার। আর যে খাতা দেখছে সে তোকে ইন্ডিভিজুয়ালি চেনে না, অ্যানোনিমাস। ফলে সে জানলো এই মাসটা, মানে সে জানলো মানে তার জেনে কোনো লাভ নেই, কারণ সে তোকে চেনেই না। সে মানে জাস্ট দেখে বেরিয়ে গেল এবং লোকে এটা করতে পারলো না। এই এই এতদূর কেউ জানলো না। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কেবলমাত্র এইটা জানলো। এইটা জানলো মানে তারা কেবলমাত্র এই দুটো মার্কস দিয়ে, মানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নয়, বেসিক্যালি সফটওয়্যার সিস্টেম যোগ করে পার্সেন্টেজে কনভার্ট করলো। এই পার্সেন্টেজের কনভার্সনের পরে যেখানে দেখা গেল সেটা হচ্ছে গ্রেড। এইখান থেকে তোরা জানতে আরম্ভ করলি। এইটা অনেকেই বুঝতে পারে না। অনেকে মনে করে যে আমি সবই জানবো। তুমি এই এই যে পুরো এই 4টে স্তর কোনোটাই জানতে পারছো না। তোমার জানা শুরু হচ্ছে গ্রেডের কনভার্সন দিয়ে। এবার গ্রেডের কনভার্সন কি করে হলো আমি দেখিয়ে দিয়েছি এর আগে। গ্রেডের কনভার্সন হলো এই সিম্পল ফর্মুলা দিয়ে। সে পেয়েছে কত? 68%। 68% মানে কত? 68% মানে হচ্ছে 7 গ্রেড। সে পেল 7 গ্রেড। এবার এবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে ধরা যাক, তাহলে এই ধরা যাক তাহলে 75-এর মধ্যে, 75-এর মধ্যে যদি 75-এ টোটাল পরীক্ষা হয়, সেখানে আমি 3টে গ্রেড নিয়ে আলোচনা করছি। 8 গ্রেড, 7 গ্রেড আর 6 গ্রেড। কেন আলোচনা করছি? কারণ এই 3টে গ্রেডই সব থেকে বেশি লোকজন পায়। তার তলায় যারা পায়, তার মানে তলায় পাওয়াটা উচিত হবে না। কারণ এই এনইপিতে মানে 6-এর তলায় পাওয়া মানে তুমি কম্পিটিশনে নেই, তোমাকে 6 পেতেই হবে। তাহলে 6 গ্রেড পেতে গেলে তোমাকে কত নাম্বার পেতে হবে? 6 গ্রেড গেলে তোমাকে পেতে হবে 50% থেকে 59%-এর মধ্যে। এবার 75-এর মধ্যে ধরা যাক 75 ইন্টু 0.59, 75-এর মধ্যে 59 মানে হচ্ছে বেসিক্যালি 59 মানে হচ্ছে 44.25। আমি 45 ধরছি, ইন জেনারেল 45 ধরছি। আর 75-এর মধ্যে 0.50 মানে হচ্ছে 38। তাহলে 38 থেকে
45 হচ্ছে যদি কেউ পায় 75-এর মধ্যে, সে কত নম্বর গ্রেড করছে? 6 গ্রেড। ভালো করে বোঝ, 38 থেকে 45। যদি কেউ 39 পায় আর যদি কেউ 44 পায়, তার কিন্তু কোনো ডিফারেন্স হচ্ছে না। পরিষ্কার? আচ্ছা, 7 নম্বর গ্রেড পেতে গেলে কত পেতে হবে? 7 নম্বর গ্রেড মানে কত থেকে কত? 7 নম্বর গ্রেড মানে 60 থেকে 69। তাহলে 60 মানে 60 মানে হচ্ছে 75-এর মধ্যে ইন্টু 0.60, 45 থেকে শুরু হচ্ছে, 45 থেকে শুরু হচ্ছে আর হচ্ছে 69-এ। তাহলে 75-এর মধ্যে ইন্টু 0.69, আমি কেন করছি দেখাচ্ছি। এটা শেষ হচ্ছে মোটামুটি 52-তে, মানে 51.75। আর যদি কেউ 8 পেতে চায়, মানে 8 গ্রেড যদি পেতে চায়, 8-এর উপরেও হবে, 9ও পায় বহু লোক, আমাদের কলেজ থেকেই 9 পেয়েছে। তাহলে যদি 8 পেতে চায়, 8 মানে সে কত পাবে? 8 মানে তাকে পেতে হবে হচ্ছে 70 থেকে 79-র মধ্যে। তাহলে ক্যালকুলেশনটা বোঝ, আমি কেমন করে ক্যালকুলেশনটা করবো? 75 ইন্টু 0.70, মানে হচ্ছে 53 থেকে শুরু, 52.5 থেকে 53 থেকে শুরু, আর চলবে কততে? 79-তে। তাহলে 75 ইন্টু 0.79 কত? 60। মোটামুটি 7 নম্বরের ডিভিশন। যদি ভালো করিস দেখবি 7 নম্বরের ডিভিশন। আর এটা হচ্ছে যদি 9 কেউ পেতে চায়, তাহলে কত হবে? ওই ওই 60 থেকে 67 হবে। 9 মানে 9 মানে বেসিক্যালি হচ্ছে 80-র অ্যাভাব, 80 থেকে 89-এর মধ্যে। তাহলে যদি কেউ 75-এর মধ্যে ইন্টু 0.80 পায়, সে হচ্ছে 60 থেকে শুরু, 60 থেকে শুরু, 60 থেকে পাবে 75-এর মধ্যে ইন্টু 8। স্যার 61 থেকে, সরি, ওই 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 61 থেকে, হ্যাঁ, ওই মানে আমি মানে ওই পয়েন্ট সামথিং হচ্ছে, ওখান থেকে আমি ধরছি আর কি, 61 থেকে 67 পর্যন্ত। রাফ একটা 66.75 অ্যাকচুয়ালি। তো এবার যদি কেউ 10 পেতে যায়, 10 তো পাওয়া সম্ভব, 10ও পায়। তাহলে 10 থেকে কত? 10-এ হচ্ছে বেসিক্যালি 10 মানে হচ্ছে 90 টু 100, মানে শুরু হচ্ছে ওই বেসিক্যালি যদি কেউ 68 থেকে পায় 75। তো যাই হোক, যদি কেউ 10-এ 10ও পায়, তার আলটিমেটলি পার্সেন্টেজ -5 হয়ে 95 হয়ে যাবে। ওটা কোনোদিনই 100% হবে না, এটাই বর্তমান বিশ্ববিদ্যালয়ের নিয়ম, সেটা আমি পরে আসছি। তাহলে তোরা কি, হোয়াট ইউ আর লুকিং অ্যাট, তোরা যেটা দেখছিস সেটা হচ্ছে যে খাতায় মার্কস কিভাবে পড়বে। আমি একটা খুব মানে গ্রস এর ওপরে এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক বাসি এই ডিএস পেপারে পেল 7 গ্রেড। বাসির অ্যাকচুয়ালি নাম্বার পেয়েছে 45 থেকে 52-এর মধ্যে। ধরা যাক বাসির কত পেল? 46 পেয়েছে। একই সময়ে ধরা যাক কবিতা ওই একই পেপারে, সেম পেপারে ধরা যাক পেয়েছে হচ্ছে 50। এইরকম করে যখন তুই ভাব টোটাল পেপারের সংখ্যা, তোদের তো বিরাট সংখ্যা বেশি, 20টা পেপার ইন্টু 20। এবার যদি এরকম এরকম প্রত্যেকটা পেপারে 2 নাম্বার 3 নাম্বার করে ডিফারেন্স হয়, তাহলে টোটাল মার্কসের ডিফারেন্স কত হতে পারে? 3 20 60 60, সব মিলিয়ে 4 বছরে। কিন্তু সেই মার্কসের ডিফারেন্স কেউ কোনোদিন দেখতেই পাবে না, সে কেবলমাত্র দেখবে এই গ্রেডটা। পরিষ্কার? ফলে মানে এইরকম বহুবার ক্ষেত্রে, বহু লোকের ক্ষেত্রে হয়েছে, ধরা যাক কেউ পেয়েছে 52 পেয়ে 60 হয়েছে ক্রেডিট, আর কেউ 1 নাম্বার বেশি পেয়ে গেছে 53, তাহলে সে 8 নাম্বার ক্রেডিটে পৌঁছে গেছে। বুঝতে পেরেছো? ফলে গ্রেডিং সিস্টেমের এটা হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। আবার পজিটিভ পয়েন্ট আছে। পজিটিভ পয়েন্ট কোনটা? লোকে মানে লোকে জানতেই পারবে না যে তুমি কত মার্কস পেয়েছো, এবং এর ফলে
মানে তোমার মার্কসটা দেখে কখনোই কম বলে মনে হবে না। তুমি মানে তুমি তো আলটিমেটলি মার্কস দেখছো না, ইউ আর লুকিং এট ক্রেডিট। 6, 7, 8 কত পেয়েছে? 7। কত? 7, 7, 7। কলেজের বেশিরভাগ লোকজন 7 বা 8 বা 6, দু একজন অনেকে 5ও পায়। এই তিনটে গ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে। 8 ক্লাসের মধ্যে পাবে 50 জনের মধ্যে 2 জন বা 3 জন। 7 পাবে 50 জনের মধ্যে 10 থেকে 12 জন। আর 6 পাবে একটা বিরাট 30-এর কাছাকাছি। 10 কেবি আইনি একবার আমাদের কলেজ থেকে গোলাপ পেয়েছিল, সেটা অনলাইনের সময়, বিশ্ববিদ্যালয় থেকে হাইয়েস্ট মার্কস পেয়েছিল। বলো এত দূর ক্লিয়ার হলো বিষয়টা, যে কেমন করে ক্রেডিট মানে ক্রেডিট থেকে কেমন করে মার্কসে কনভার্ট হয়? এত দূর ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বাহ, এই তো সুন্দর। এইবার এখনো শেষ হয়নি, শুরু। আচ্ছা, এইবার কি হবে? এবার আমরা রেজাল্টের দিকে তাকাবো, তাহলে বুঝতে পারবো খানিকটা কি জিনিস হবে। দেখ এখানে কি দিয়েছে, এখানে একটা পেপারের তোদের পেপারের কোড লেখা থাকবে, DS1 কোর্স টাইটেল লেখা থাকবে। ধরে যাক এবারে তোদের টাইটেলটা কি, প্লেজ এন্ড নভেলস। আগের বারে কি ছিল বল, শর্ট স্টোরিজ এন্ড এসেস লেখা থাকবে। দিয়ে লেখা থাকবে গ্রেড, এই গ্রেড সিবিসিএস ছিল কত, 6। সরি, দিয়ে লেখা থাকবে গ্রেড, গ্রেড মানে তুই কত পেলি, গ্রেড কত পেলি, ধরে দেখ 6 বা 7 পেলি। আর তার পাশে লেখা থাকবে ক্রেডিট ভ্যালু। কি লেখা থাকবে? ক্রেডিট ভ্যালু। এবার ক্রেডিট ভ্যালু কোনটা বল, ক্রেডিট ভ্যালু কোনটা? তোদের ক্রেডিট ভ্যালু কত এই পেপারে? এই তো একটু বললি স্যার 4। 4, একদমই 4। তাহলে ধরা যাক তুই পেলি হচ্ছে গ্রেড 7, আর এখানে ক্রেডিট কত, আগে ছিল 6 এখন হলো 4। তাহলে তোর গ্রেড পয়েন্ট মামনি বৈরককে এসছে। ধরা যাক তুই গ্রেড পেলি 7, দাঁড়াও বৈরককে দাঁড়াও আমি পড়াচ্ছি। গ্রেড হলো 7 আর ক্রেডিট ক্রেডিট হচ্ছে 4, তাহলে টোটাল তোর গ্রেড পয়েন্ট হবে 4×7=28। এটা আগে ছিল 42, কারণ 6 ছিল। তো ভালো করে বোঝ, ধরা যাক তুই যা গ্রেড পাবি তার সঙ্গে কিসের গুণ হবে, ক্রেডিট। গ্রেড ইনটু ক্রেডিট ইজ ইকুয়াল টু গ্রেড পয়েন্ট। মাথায় রাখবে, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, এটা কেউ জিজ্ঞেস করে না, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে গ্রেড পয়েন্ট কি, তাহলে তুমি বলবে গ্রেড ইনটু ক্রেডিট ইজ ইকুয়াল টু গ্রেড পয়েন্ট। তাহলে 4×7 আবার 28, এগুলো 42 আছে, তার কারণ কি, 6 ছিল। এখানে কেউ যদি 9 গ্রেড পেয়ে যায়, অনেকেই পাবে, কোনটাতে 9 গ্রেড পাবে, ওই যে ইএনইবিএস এর যে মাল্টিপল চয়েস পরীক্ষা যেটা হবে ওখানে পাবে, ইংরেজির মাল্টিপল চয়েস পরীক্ষায় পাবে, কম্পালসারি ইংলিশ ওদিকে, ওখানে ক্রেডিটের পরিমাণ অনেক কমে যাবে, 2 হয়ে যাবে। তাহলে 9 গুণে দেখ 18। মাল্টিপল চয়েসে যতই বেশি মার্কস পাস, তুই গ্রেড পয়েন্ট বেশি নিয়ে যেতে পারবি না বাড়িতে, কারণ কি, তোর ক্রেডিট কম, ইম্পর্টেন্সটা কম। বল ধরতে পারছিস এবার, ধরতে পারছিস এত দূর? স্যার আরেকবার বলে দেন। এই তো, মাথায় রাখো, গ্রামারের মতো মাথায় রাখো, সেটা হচ্ছে তুমি পরীক্ষায় যাহা দেখিতে পাইবে, পরীক্ষার মার্কশিটে যাহা দেখিতে পাইবে তাহা হলো গ্রেড। গ্রেড কেমন করে ক্যালকুলেশন হয় বললাম, গ্রেড, গ্রেডের সঙ্গে গুণ করতে হবে কাকে, ক্রেডিটকে। সেই বিশেষ কোর্সের কত ক্রেডিট, এগুলো তোকে করতে হবে না, এগুলো বিশ্ববিদ্যালয় সব করে দেবে। বিশ্ববিদ্যালয় তৈরি করবে হচ্ছে গ্রেড পয়েন্ট। অনেকে মনে করে যে গ্রেড পয়েন্ট মার্কস, কিন্তু গ্রেড পয়েন্টের সঙ্গে মার্কসের দূরতম কোনো রিলেশন নেই, দূর দূর তক কোই সম্পর্ক নেই হ্যায়। গ্রেডের যে মার্কসটা পাচ্ছ সেই মার্কসে তুমি চোখে দেখতে পাচ্ছ। আমি বলে দিলাম যে পার্সেন্টেজ দিয়ে কেমন করে গ্রেড হয়। এই গ্রেড এবং ক্রেডিট গুণ করে তৈরি হবে কি, গ্রেড পয়েন্ট। ঠিক আছে, এবং এখানে ক্রেডিট রিটেন ইয়ার মানে কোন ইয়ারে তুমি পাচ্ছ সেটাও দিয়ে দেবে।
এটা তুমি যে বছর পরীক্ষা পাশ করছো, এই যে গ্রেড পয়েন্ট, গ্রেড ইনটু ক্রেডিট ইজ ইকুয়াল টু গ্রেড পয়েন্ট, এই যে গ্রেড পয়েন্টটা তুমি পাচ্ছ, পেয়ে যাচ্ছ, এই টোটাল গ্রেড পয়েন্ট কাউন্ট হবে। ধরা যাক তুমি মেজর পেপারে পেলে হচ্ছে গ্রেড 7, আর ক্রেডিট 4, 4 7 28, এখানে বসলো কত 28। তুমি ধরে যাক পেলে তার তলে তো মাইনর পেপারে আবার 7, 4 7 আবার এখানে 28 করে এখানে টোটাল যোগ হবে তুমি কত গ্রেড পয়েন্ট পেয়েছো, আর এখানে যোগ হবে কত ক্রেডিট ভ্যালু। তোদের ক্রেডিট ভ্যালু কত হচ্ছে এক একটা ইয়ারে? এসব খোঁজ খবর রেখে কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এই যে তোদের ক্রেডিট ভ্যালু হচ্ছে, ধরা যাক মেজর পেপারে 4, মাইনরে 4, গুণ দিয়ে আমার সঙ্গে 4 4 8, 8 পরে কত বল, 8 পরে 3 9 10, 3 9 10 11 12 13 14 15 16 এসএসসিতে 17 18 19 20, তাহলে তোমাদের মোট ক্রেডিট হচ্ছে 20। 20 তোমরা যা ক্রেডিট পয়েন্ট পাবে, গ্রেড পয়েন্ট পাবে, ওই যেটা বললাম যোগ করে, ধরা গেল কারুর 128, কারুর হলো 130, এই 130 কে 20 দিয়ে ভাগ করলে যাহা পাবে তাহাকে বলা হয় সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, SGPA। এইটাই সবাই জিজ্ঞেস করে কত পেয়েছিস, 6.25, ওই 130 কে 20 দিয়ে ভাগ করে যায় এলো। এটা হচ্ছে টোটাল, মানে সব মিলিয়ে। আবার অনেকে শুধু মানে স্বামী বিবেকানন্দর ক্ষেত্রে শুধু অনার্স ক্ষেত্রেই জিজ্ঞেস করে, অনার্স মানে মেজর, মেজরের ক্ষেত্রে কত হবে, মেজরের ক্ষেত্রে মানে এই প্রথম দিকে তো ক্রেডিট খুবই কম রয়েছে, মানে ধরো দেখ তুই এখানে গ্রেড পয়েন্টে পেয়েছিস হচ্ছে ক্রেডিট হচ্ছে 4, আর তোর তুই ক্রেডিট হচ্ছে 4, আর তুই গ্রেড কত, গ্রেড পেলি 8, তাহলে গ্রেড পয়েন্ট কত হবে, GR পয়েন্ট কত হবে বল আমাকে বল। যদি গ্রেড হয় 8, ক্রেডিট হয় 4, তাহলে গ্রেড পয়েন্ট কত হবে? 32। হ্যাঁ, 32। এবার তাহলে এই 32 কে সে টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করবে, তাহলে 8ই হবে। মানে বেসিক্যালি তোদের একটা পেপার বলে একই হবে, এই বেশি যখন পেপার হবে তখন সংখ্যাটা আস্তে আস্তে বদলাবে। তেমন তুই SGPA কত পেলি, 8ই পেলি। ওই সেমিস্টারে তোর সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হলো 8 অনার্সে, আর এইসব পাস কোর্স, মাইনর কোর্স, মাল্টিডিসিপ্লিনারি এইসব মিলিয়ে তোর দাঁড়াবে হচ্ছে ওই ধরা যাক মানে যাই আসবে আর কি, সেই অনুযায়ী ক্যালকুলেট করে দাঁড়াবে। তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে স্যার, এখনো ঠিক মতো তো বুঝতে পারিনি। বিষয়টা যেটা দাঁড়াচ্ছে বাবারা মারা, সেটা হচ্ছে তুলে দিই, বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমার টোটাল যে ক্রেডিট এবং টোটাল যে গ্রেড পয়েন্ট, এই যে টোটাল গ্রেড পয়েন্ট, ফর্মুলাগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। টোটাল গ্রেড পয়েন্ট ডিভাইডেড বাই টোটাল ক্রেডিট ফর দ্যাট সেমিস্টার is equal to SGPA for all courses। আর একই রকম ভাবে টোটাল গ্রেড পয়েন্ট ডিভাইডেড বাই টোটাল ক্রেডিট ফর দ্য সেমিস্টার অফ দ্য অনার্স কোর্স ইজ ইকুয়াল টু SGPA ফর অনার্স। মানে অনার্সের পেপার তোদের ক্ষেত্রে এখন একটা মাত্র, এরপরে বাড়বে। ফলে প্রথম দুটো সেমিস্টারে তোদের ক্ষেত্রে অনার্সে SGPAটা হচ্ছে বেসিক্যালি তুই যে গ্রেডটা পাবি সেই গ্রেডটাই হবে। কারণ ধরে দেখ তুই গ্রেড পেয়েছিস 8, 8কে 4 দিয়ে ভাগ করে গ্রেড পয়েন্ট 32 হবে, কিন্তু তাকে আলটিমেটলি আবার 4 দিয়ে ভাগ করলে 7 ওই 8ই হবে। ঠিক আছে, আর পার্সেন্টেজ কনভার্সন কিভাবে হবে, এই এই ফর্মুলাটা ভালো করে জেনে রাখ। SGPA যা পাবি ধরা যাক 8 ইন্টু 10 মাইনাস 5, SGPA ইন্টু 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ কনভার্সন। তার মানে তুমি কত পেয়েছো, 75%। অর্থাৎ তুমি যা নাম্বার পাবে
তুমি যাই তুমি গ্রেড পাও, সেই গ্রেডকে 10 দিয়ে গুণ করে 5 বিয়োগ করলে পার্সেন্টেজ হবে। তাহলে যদি কেউ 8 গ্রেড পায় তাহলে সে 75, 80 ইন্টু 10 মাইনাস 5 75। যদি কেউ 100-তে 100 পায়, 10 গ্রেড পায়, তাহলেও সে 95। বল পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, এইবার এইরকম করে প্রতিটা সেমিস্টারে তুমি একটা করে কি পাবে? এসডিপিএ পাবে, সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবি, তোদের তো পেপার সংখ্যা প্রচুর, লক্ষ লক্ষ পেপার। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবি, সেমিস্টার ওয়ানে তোর মাত্র ডিএস পেপার একটা পড়ছিস, সেমিস্টার টু এ ডিএস পেপার আর একটা পড়ছিস। এবার সেমিস্টার 3 থেকে বাড়তে শুরু করবে, দেখ ক্রেডিট 5 হয়ে গেছে, আর দুটো করে ডিএস পেপার। সেমিস্টার 4-এ 3টে ডিএস পেপার, ক্রেডিট 5। তাহলে বুঝতে পারছিস তোদের পেপারের সংখ্যা বাড়তে থাকছে। এরপরে ধরা যাক তুই এইখানে এই এই ডিএস 5-এ তুই পেলি হচ্ছে 7, প্রত্যেক বার তো 1 নাম্বার পাবি না, কোনোবার 8, এটা তো ধরো পেলি আবার 7, তাহলে 5-7টা এখানে হবে 35, 5-8টা এখানে হবে 40। এগুলো এগুলো কি? এগুলো হচ্ছে গ্রেড পয়েন্ট। তাহলে এখানে 7 পেয়েছিস, এখানে কত হচ্ছে? 5, 5-7টা 35, 35, 40, 35, 35, 35, 70, 70 আর 4 হলো 8, 9, 10, 11, 110 হচ্ছে গ্রেড পয়েন্ট। আর ক্রেডিট কত? সরি, আর টোটাল ক্রেডিট কত? 5, 5, 5, 15। তাহলে 110কে 15 দিয়ে ভাগ কর, কত আসবে? 110কে 15 দিয়ে ভাগ কর, কত আসবে? দাঁড়া, আমি করে দিচ্ছি। 110, 15, 7.33। তাহলে তোমার সেই সেমিস্টারে গ্রেড পয়েন্ট এসডিপিএ কত? 7.3, 7.33। 7.33 এরকম আসবে। এই এসডিপিএ কিন্তু পয়েন্ট আসবে, এসডিপিএ কিন্তু মানে দশমিক সংখ্যায় আসবে, ওটা কিন্তু ক্রেডিটের মতো আসবে না। ক্রেডিট কোনোদিন দশমিক সংখ্যায় আসবে না। এই তো স্যার কোনটা দশমিকে আসবে? কি বলছিস? বলছি কোনটা দশমিকে আসবে? দশমিকে আসবে এসডিপিএ, সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সব সময় দশমিকে আসবে। ঠিক আছে। এই এসডিপিএ মানে তুমি টোটাল সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে কি? তোমার মোট যা কোর্স হয়েছে তার অ্যাভারেজ কত, যা মার্কস পেয়েছো তার অ্যাভারেজ কত, এই এসডিপিএ থেকেই বার করা যাবে পার্সেন্টেজ। মনে থাকবে, এসডিপিএ থেকে বার করবে পার্সেন্টেজ। এসডিপিএ ইনটু 10 minus 5 is equal to your percentage. Always remember this formula. SDPA into 10 minus 5 is equal to your percentage. ধরো যাক আমি এসডিপিএ পেলাম 7.33 ইন্টু 10 মাইনাস 5, কত আসছে? 7.33 ইন্টু 10 মানে হচ্ছে 73.3 মাইনাস 5, 68.3 is my percentage. স্যার এসডিপিএ টা কিভাবে বার করবো একবার বলে দিন। এই আবার ভালো করে দেখ, এসডিপিএ তোকে বার করতে হবে না, চিন্তা নেই। এসডিপিএ বিশ্ববিদ্যালয়, দেখ ভালো করে দেখ, বিশ্ববিদ্যালয় তোকে বার করে দিয়ে দেবে রে। এই দেখ টোটাল লেখা থাকবে যে কোথায় গেল, এই যে এসডিপিএ দেখ লেখা আছে, দাঁড়া এই দেখ এসডিপিএ অন দ্য বেসিস অফ দ্য সিসি 6.50। দাঁড়া তোকে তোদের একটা একটা রেজাল্ট দেখাই, না দেখলে তোরা ঠিক ধরতে পারছিস না। এটা রেজাল্টই দেখিয়েছি, আর একটা ভালো করে দেখাই, কোথায় গেল, এটা থাকবে না, এটা থাকবে না। আমি আসলে এগুলো সব রেখে দিই যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, কারণ বেশিরভাগ সময় তাদের একটা বিরাট বিপুল প্রশ্ন হয়, স্যার এটা কি, স্যার ওটা কি। হ্যাঁ, দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে ধরা যায় তোদের একটা একদম ফাইনাল গ্রেড কার্ড, যেটা সেমিস্টার 6-এ পাবি। ঠিক আছে, তোদের প্রত্যেকটা সেমিস্টারের নাম লেখা থাকবে, সেমিস্টার 1-এ কোন কোন সাবজেক্ট পড়েছো। ধরা যাক তুমি পড়েছো হচ্ছে ইংলিশ, আমি একটা ইংলিশেরই বার করছি, তাহলে আরো সুবিধা হবে।
অনার্স, ইংলিশ অনার্স, দাঁড়া, এটা সংস্কৃত, এটা পলিটিক্যাল সায়েন্স, এটা ফিলোসফি, হ্যাঁ ইংলিশ। ধরা যাক ইংলিশ পেয়েছ, ওরা পড়তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, তোরা পড়ছিস এসেস অ্যান্ড শর্ট স্টোরিজ। প্রথমে গ্রেড কে গুণ হচ্ছে ক্রেডিট দিয়ে, 5 6 30 মিলিয়ে কত হলো গ্রেড পয়েন্ট। কোন সালে পাস করেছে? 2019-এ, মানে 2019-এ প্রথম পরীক্ষাটা দিয়েছে। এইবার ফাইনালি কি ক্যালকুলেট হবে? যেটা ক্যালকুলেট হবে এই যে এসজিপিএ অন এসজিপিএ বেসিস, এই যে টোটাল যা মার্কস পেয়েছে, এসজিপিএ কি করে ক্যালকুলেট হচ্ছে? এসজিপিএ ওখানেই বলে দেবে। এসজিপিএ এই টোটাল গ্রেড পয়েন্ট আর টোটাল ক্রেডিট ভ্যালু যোগ করে ভাগ করে তৈরি করেছে এসজিপিএ। এসজিপিএ এর আবার দুটো এসজিপিএ দেয়, একটা হচ্ছে সিসি, সিসি মানে অনার্স, তোদের ক্ষেত্রে ডিএস পেপার, আর অল কোর্স মানে তোদের ক্ষেত্রে মাইনর, মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি, তারপরে ধরা যাক এসিসি, এইগুলো সব মিলিয়ে একটা দেবে, রেজাল্ট হচ্ছে কোয়ালিফাই। তো এইরকম করে সমস্ত এসডিপিএ এক জায়গায় ক্যালকুলেট করে ফাইনাল যেটা বেরোবে, মানে মানে বেসিক্যালি 8টা সেমিস্টার বা যারা 3 বছরের কোর্স 6টা সেমিস্টার, ফাইনাল যেটা বেরোবে তাকে বলা হয় সিজিপিএ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। কিউমুলেটিভ মানে সব যোগ করে অ্যাভারেজ। এইটা আরো একটা কমপ্লিকেটেড ফর্মুলা রয়েছে এসডিপি এর, সিজিপি এর ফর্মুলাটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোদেরকে ক্যালকুলেট করতে হবে না, বিশ্ববিদ্যালয় ক্যালকুলেট করে দেবে। খালি তোরা কি করবি, সিজিপিএ থেকে কত পার্সেন্টেজ সেটা বার করবি, সেটা কি আমি বলে দিচ্ছি। ধরা যাক তুই প্রতিটা সেমিস্টারে, ধরা যাক কোনো সেমিস্টারে তুই 7.36 এসডিপিএ পেয়েছিস, সেই সেমিস্টারের টোটাল ক্রেডিট মানে সব মিলিয়ে তোদের ক্ষেত্রে কত? সেমিস্টার 1-এ 20, ওদের ছিল 22। সেমিস্টার 2-তে ধরা যাক কেউ পেল 6.20, ক্রেডিট কত? কারোর আছে 20। এই মানে এই ক্রেডিটটা কিন্তু সবার এক থাকবে, সবাই ক্রেডিট কিন্তু একই পাবে। কারণ কি, কোর্সের ক্রেডিট কি? ক্রেডিট হচ্ছে কত ক্রেডিট বিশ্ববিদ্যালয় দিয়ে রেখেছে একটা বিশেষ কোর্সে। এসডিপি এটা আলাদা হবে, এই দুটো গুণ করে যে সংখ্যাটা বেরোবে সেইটা পুরো যোগ করে, সবকটা সেমিস্টারে যোগ করে, সবকটা সেমিস্টারের টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করে যা পাবে তাহা সিজিপিএ। তোমাদের এত মনে রাখতে হবে না, কারণ তোমাদের বিশ্ববিদ্যালয়ে বলা যাবে তুমি কত সিজিপিএ পেয়েছো। তোমায় কি করতে হবে? ইনটু 10 মাইনাস 5। তাহলে যদি কেউ 6.2 পায়, তাকে ইনটু 10 দিয়ে করলে 625 আসছে সামথিং, মানে 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 6.25 ইনটু 10 করলে আসছে 62.5 মাইনাস 5, 57.5 সে পার্সেন্টেজ করেছে। এবার তোরা বলবি স্যার কত তাহলে সে মার্কস পেয়েছে, কি করে বুঝবো? মাথায় রাখিস, তোদের ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে কত নম্বরের? তোদের ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে 3000 নাম্বারের। তাহলে 3000 নাম্বারের মধ্যে 57.5 মানে কত সেটা বের করে নিতে হবে। 3000 ইন্টু 0.575, 1725, এই পার্সেন্ট 1725। যদি কেউ এই সিজিপিএ পায় তাহলে 3000-এর মধ্যে সে 1725 পাবে। আবার 4 বছরের ক্ষেত্রে যদি কেউ 4000 মার্কসের মধ্যে হয় তাহলে এরকম ভাবে বার করতে হবে। বুঝতে পেরেছিস? কেউ বুঝেছিস, কেউ বুঝিসনি, অর্ধেক বুঝেছিস নাকি বল? স্যার বুঝতে পারিনি। শোন, এটা পুরোটা বোঝা সম্ভব নয়, ছেড়ে দে, পুরোটা বোঝার কোনো প্রয়োজনও নেই। তোরা খালি যেটা করবি, খালি দেখে নিবি টাইম টু টাইম কোন জায়গাগুলো দেখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। টাইম টু টাইম যেটা দেখতে হবে। স্যার বল। স্যার বলছি ওই রেজাল্টটাতে যে কোয়ালিফাই লেখা ছিল ওটা কি নন কোয়ালিফাইও হতে পারে? নন কোয়ালিফাই হতে পারে। কখন নন কোয়ালিফাই হবে? নন কোয়ালিফাই তখন হবে যখন, দেখ এনইপি রেগুলেশনের, দেখ ভালো করে, যখন 35 and above but below 40, 4। কিন্তু যে মুহূর্তে তুই দেখবি যে অনেক ক্ষেত্রেই রেজাল্টে তুই 35%-এর তলায় মার্কস পেয়েছিস, তখন কি হবে? দেখবি অনেকের রেজাল্টে লেখা থাকে, সরি,
অনেকের রেজাল্টই এইখানটাতে এন এ লেখা থাকে, মানে এটা তো ফাইনাল সেমিস্টারের রেজাল্ট। এখানে অনেকেই পাস করে করে এসছে, কারণ অনেকবার করে মানে যে সেমিস্টার ওয়ানে যে পরীক্ষায় ফেল করলো সে আবার সেই পরীক্ষাটা সেমিস্টার থ্রিতে দিতে পারলো, যে সেমিস্টার থ্রিতে ফেল করলো সেই পরীক্ষাটা সেমিস্টার ফাইভে দিতে পারলো, মানে সে অলরেডি 3বার করে সুযোগ পেয়ে পেয়ে আসছে। ফলে অনেকেই পাস করে গেছে, এবং এবং এটা অনলাইনের পরীক্ষা বলে অনেকে পাস করেছে। অনেকেই কোয়ালিফাই করে না, ঠিক আছে, অনেকে করে না, যে পার্সেন্টেজ কম সংখ্যায়, কিন্তু 10% মতো হয়। প্রথম দিকে তো হয়, মানে প্রথম দিকের সেমিস্টার গুলোতে হয়। তো সেক্ষেত্রে একটা বিশেষ সেমিস্টারে গ্রেডের ক্ষেত্রে লেখা থাকবে এন এ, এন এ মানে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি গ্রেড পাওনি, অর্থাৎ বিলো 35% পেয়েছো তুমি। সেটা তোমাকে কত মার্কস তোমাকে বললো না, বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি কি দেখতে পাবে? দেখতে পাবে হচ্ছে গ্রেড, তুমি কত গ্রেড পেয়েছো, সেই গ্রেড থেকে তুমি একটা আন্দাজ করতে পারবে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো। ধরা যাক তুমি 8 গ্রেড পেয়েছো, তার মানে তুমি 70 থেকে 79-র মধ্যে নাম্বার পেয়েছো, কিন্তু কত পেয়েছো তুমি জানবে না। সেই গ্রেডকে ক্রেডিট দিয়ে গুণ করে বিশ্ববিদ্যালয় তোমাকে গ্রেড পয়েন্ট বলে দেবে, এমনকি বিশ্ববিদ্যালয় তোমাকে সেই বিশেষ সেমিস্টারের এসজিপিও বলে দেবে। তোমাকে কি বার করতে হবে? তোমাকে বার করতে হবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, তোমাকে বার করতে হবে এই এসডিপিএ থেকে তুমি কত মার্কস পেয়েছো। সেটা খুবই সহজ বলে দিয়েছি, এসডিপিএ ইন্টু 10 - 5 করলে কি বেরোবে? পার্সেন্টেজ। পার্সেন্টেজ বেরিয়ে গেল, তাহলে 8 ইন্টু 10 80 -5 কত হলো? 75। টোটাল কত পরীক্ষা হয়েছে? তুই দেখলি 400 পরীক্ষা হয়েছে, তাহলে 400 75% কত? তাহলে খুব সহজ, 400 ইন্টু 0.75, 400 ইন্টু 0.75, 300 নাম্বার পেয়েছো। কিন্তু আসলে তুমি কত পেয়েছো সেটা কেউই জানবে না, বুঝতে পেরেছো? এর ফলে এই এই যে এসডিপিএ তে এখানে মুড়ি এবং মিচড়ি অনেক সময় একদর হয়ে যায়। যে 70 পেয়েছে, যে 79 পেয়েছে, সে একই ভ্যালু পায়, মার্কসের মধ্যে বিরাট ডিফারেন্স সত্ত্বেও, মানে আলটিমেটলি গ্রেডের ডিফারেন্স দেখা যায় না। দেখ না, তুই তুই যদি সবার রেজাল্ট দেখিস, ওই দেখ 7 5 8 9, 7 5, এবার খুব ভালো করে দেখলে বুঝতে পারবি এইগুলো অফলাইনে দিয়েছিল, ওই জন্য মার্কসটা কম পেয়েছিল। এইগুলো অনলাইনে হয়েছে, প্রচুর মার্কস পেয়েছে। এবার তোমাদের তো অনলাইনে পরীক্ষা হবে না, তোমাদের সবই অফলাইনে পরীক্ষা হবে। পরিষ্কার? স্যার তাহলে এসজিপিএ কত হলে 60% হবে? এসজিপিএ কত হলে 60% হবে? এসজিপিএ 6.5 হলেই হবে 60%, ইন্টু 10 - 5, 6.5 হলেই 60%, ঠিক আছে? এখন আর 60%-এর ব্যাপারটা কোনো মূল্য নেই, তার কারণ এখন এইরকম গ্রেড দেওয়া হয়। গ্রেড দাঁড়া দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, এই রেজাল্ট বার করলাম না। হ্যাঁ, এখন এইরকম দেওয়া হয়। এই দেখ, দেখ এ অফলাইনে পরীক্ষা দিয়েছে, নাম্বার বেশ কম পেয়েছে, 5 পেয়েছে বেঙ্গলিতে ধরে যাক, ফিলোসফিতে পেয়েছে হচ্ছে ধরে যাক 6, ইংলিশে পেয়েছে 5, এরকম পেয়েছে। এবার ধরে যাক এখানে কি দেওয়া হয়, এখানে এইটা আজকাল দেওয়া হয়। কোথায় গেল রে, এখানে এখানে দিল আহ এই যে এইটা, এই যে 9 অ্যান্ড অ্যাভাব হচ্ছে আউটস্ট্যান্ডিং, 8 to 9 হচ্ছে এ প্লাস এক্সেলেন্ট, 7 to 8 এ ভেরি গুড, 6 to 7 বি প্লাস গুড, 5 to 6 বি অ্যাভারেজ, 4 to 5 পি পাস, আর বিলো 4 ফেল। মাথায় রেখো, যদি 35 কিসে বলেছি, 35 একটা ইন্ডিভিজুয়াল পেপারের মার্কসে বলেছি, পার্সেন্টেজে বলেছি, কিন্তু টোটাল গ্রেড পয়েন্ট, মানে টোটাল এসডিপিএ বা সিজিপিএ যদি 4-এর কম হয়, 4 মানে এখানে কিন্তু 40%, টোটালি 40% যদি কম হয় তাহলে কিন্তু ফেল। একটা নির্দিষ্ট পেপারে পাস হচ্ছে 35%, আর টোটাল সব মিলিয়ে 4-এর তলায় পেলে
সবকটা সেমিস্টার মিলিয়ে 8টা সেমিস্টার মিলিয়ে বা 6টা সেমিস্টার মিলিয়ে 4-এর তলায় পেয়েছো মানে ফেল। তোমরা বিভিন্ন ক্ষেত্রেই রেজাল্টে দেখবে লেখা আছে পিএনসি মানে প্রোগ্রাম নট ক্লিয়ার্ড, পুরোটাতে ফেল করেছে। অনেক সময় লেখা থাকবে এসএনসি মানে সেমিস্টার নট ক্লিয়ার, ওইগুলোর সেমিস্টারটা ক্লিয়ার হয়নি। আর কিউ মানে কোয়ালিফাই। পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, যেখানে তোমরা দেখলে যে কিভাবে মার্কস ক্যালকুলেশনটা হয়। এটা মনে রাখবে, গ্রেড মানে কয়েকটা কনসেপ্ট মনে রাখবে, গ্রেডের কনসেপ্ট মনে রাখবে। গ্রেড হচ্ছে আমি যে পরীক্ষার খাতায় আমি যে মার্কসটা পাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি না, সেই মার্কসটা ইজ বিং কনভার্টেড ইনটু পার্সেন্টেজ। এই পার্সেন্ট, কেউ পেলো 68, কেউ পেলো 63, যে 63 পেলো সেও পাবে হচ্ছে 7, আর যে পেলো 68 সেও পাবে হচ্ছে 7। ওখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমি 7 গ্রেড পেয়েছি, তাকে ইনটু করে আমি ক্রেডিট দিয়ে গুণ করে 6×7=42 মানে বা 4×7=28। 28 হচ্ছে আমার গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট একদিকে, একদিকে ক্রেডিট, এই দুটো ভাগ করে দাঁড়াচ্ছে এসডিপিএ, সেমেস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে বলে দিচ্ছে তুমি এসডিপিএ কত পেয়েছো। সেই এসডিপিএ কে আমাকে আমাকে কেবলমাত্র পার্সেন্টেজে কনভার্ট করতে হচ্ছে। পার্সেন্টেজের কনভার্সনের ফর্মুলা ইনটু 10-5। তাহলে কেউ যদি পেয়ে থাকে 7 ইনটু 10-5, মানে মুখে মুখে ক্যালকুলেশন হবে 65%। সেই 65% আমি জানি টোটাল কততে পরীক্ষা হয়েছে, 400 হয়েছে। 400-র মধ্যে 65% কত, বার করে নিলেই হয়ে যাবে। 400 ইন্টু 0.65 ক্যালকুলেটরে করলেই মার্কস হয়ে যাবে। পরিষ্কার? বল পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার পরিষ্কার। বেশ, এটা তোরা মোটামুটি জানলি, এটা জেনে রেখে দে। বল সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে? দেখি জিজ্ঞেস করি, বাসি ক্লিয়ার হয়েছে? কি বলছিস, শুনতে পেলাম না বাবা। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। এইটাই এবার এবার তারপরে তো তোরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখতে পাবি। বল কবিতা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শ্রাবণী? শ্রাবণী প্রশ্ন হ্যাঁ করছিলিস? স্যার। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে হ্যাঁ মোটামুটি। স্যার। বেশ হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। বেশ বেশ। রূপসা বল। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা আমাদের যে পড়াশোনার গন্তব্য নিজের বারবার তাতে চলে যাব। আজকে ক্লাসের একটা বড় অংশ এটা নিয়ে আলোচনা হলো। তো যাই হোক, কিছু করার নেই, ইম্পর্টেন্ট জিনিস আজকে ক্লাসে একটু অল্প নেবো, মানে টেক্সটের জায়গায় একটু কম নেবো। আমি একটা কাজ করি, আমি একটু নামগুলো ডেকে নিই, কারণ কলেজ বলছে একটা রেকর্ড রাখতে, কারা কারা ক্লাস নিচ্ছে তাদের একটা রেকর্ড রাখতে। আমি রেকর্ড রাখছি, জাস্ট নামটা দেখে নিলে একদম পুরো রেকর্ড থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি কারুর নাম গুগল মিটে আলাদা থাকে তাহলে একটু বলবি যে আমার নামটা গুগল মিটে আলাদা আছে, ঠিক আছে? সো বাশির মোল্লা, বিপাশা ব্যানার্জি, দিশা আগরওয়াল, গৌতম ঘোষ, কবিতা দাস, পৌলমী রায়, পূর্ণিমা দাস, রিয়া ঘোষ, রিয়া খাতুন, রিয়াশ্রী ঘোষ হবে আর কি। রিয়াশ্রী ঘোষ হবে, বেশ বেশ, কোনো অসুবিধা নেই। রিয়া খাতুন, রূপসা সাহা, সানিয়া খাতুন, শ্রাবণী গড়াই, সোমেশ্বরী মন্ডল, উর্মি ভক্ত। সো আরো একজন আরো কয়েকজন ছিল, মনে হচ্ছে মৌমিতা ছিল, মৌমিতা ক্লাসে ছিল, আরেকজনও ছিল, আরেকটা নামটা, এরা ক্লাসে ছিল। তো বেশ, যাই হোক, তো আমরা মোটামুটি আজকে সেমেস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজের বেসিক জিনিসপত্রগুলো একটু জানলাম। টেকনিক্যালিটিস এগুলো জানাটা দরকার, যে কোনো জায়গাতেই কাজে লাগবে। এবার আমরা একটু আমাদের সিলেবাসের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোরা একটা কাজ করবি, একটু ভালো করে তোদের যে এনইপি রেগুলেশনটা দিয়েছি, তো তোরা তো একবারও পড়ার প্রয়োজন বোধ করিসনি, একবার তো পড়বি,
একটু না পড়লে বুঝবি কেমন করে জিনিসটা কিভাবে হচ্ছে। এইটাই মানে সবচেয়ে বড় মুশকিল, যে তোরা একদম মানে মানে তোদের যে এনইপি রেগুলেশন, এটা তোদের তো কণ্ঠস্থ থাকবে, আমার থেকেও বেশি বেটার থাকবে, ঠিক আছে? ফলে একটু মাঝে মাঝে পড়তে স্যার হবে। আরেকবার দিয়ে দিন ওটা। আরেকবার দিয়ে দেবো, আরেকবার দিয়ে দিচ্ছি। তোর একটু ভালো করে দেখে 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 অল্প অল্প করে বিভিন্ন সময়ে পড়ে রাখবি, ওটা কাজে লাগবে। মানে জানলে নিজের কোর্সটা জানার থেকে ভালো কোনো জিনিস হতে পারে না। আর তারপরে তো আমি আছি, যে কোনো প্রশ্ন আমাকে করবি, ঠিক আছে? বেশ, আচ্ছা, আমরা মেজর বারবারা পড়ছিলাম। তো মেজর বারবারা পড়তে গিয়ে আমরা বেশ খানিকটা এগিয়ে চলে এসছি হচ্ছে স্যালভেশন আর্মির শেল্টারে, যেখানে এই রামি মিচেন্স এবং স্নবি প্রাইস একে অপরের সঙ্গে কনভারসেশন করছে, এবং সেখানে এই বারবারা আন্ডারশ্যাফট তার সঙ্গে তার বাবা অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফট, তাদের মধ্যে কনভারসেশন চলছে দুজনের মধ্যে। এবং তারা আমরা দেখতে পাচ্ছি দের ইজ এ কনফ্লিক্ট অফ দ্য ইডিওলজি, আদর্শের লড়াই চলছে দুজনের মধ্যে। একজন ইজ ভেরি মাচ আইডিয়াল, বারবারা আন্ডারশ্যাফট, সে বিশ্বাস করে যে any form of black money, taking any form of black money is the tainted money, ফলে সেই টাকাটা আমি হাত দেব না। আর বাবা বলছে যে টেইন্টেডে তোমাকে হাত দিতেই হবে, ঠিক আছে? ফলে এতদূর পর্যন্ত আমরা যে প্লের সামারিটা পড়লাম সেটা আমি একটু ছোট করে বলে দিই, দিলে তো ওদের ক্লিয়ার হয়ে যাবে, মানে এর পরের অংশটা পড়তে খুব সুবিধা হবে, ঠিক আছে? যারা আগের ক্লাসগুলো মিস করেছে তারা রেকর্ডটা দেখবি, মানে ইউটিউবে প্রত্যেকটা রেকর্ডিং আছে, দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই সুবিধাটা অফলাইন ক্লাসে পাওয়া যায় না, কারণ মানে অফলাইন ক্লাসে তো রেকর্ডেড হয় না সবকিছু, ফলে নতুন করে শুরু করতে হয়। তাহলে এই প্লেতে কি ঘটছে একবার ভালো করে বুঝে নে। দ্য প্লে বিগিনস an evening of January 1906. So the starting point of the play is January 1906 in the library of Lady Britomart Undershaft. Who is Lady Britomart? Lady Britomart is the estranged and separated wife of Andrew Undershaft. নামের মধ্যে ব্রিটন কথাটা আছে, ব্রিটন কথাটা আসছে ব্রিটেন থেকে। তিনি বিশ্বাস করেন পিওর ব্লাড লাইনে, তিনি বিশ্বাস করেন বিশুদ্ধ রক্তে, তিনি বিশ্বাস করেন অ্যারিস্টোক্রেসি ইন ব্লু ব্লাড। এই গল্প শুরু হচ্ছে লেডি ব্রিটোমার্ট আন্ডারশ্যাফটের ড্রয়িং রুম থেকে, যখনই হঠাৎ করে হার সান স্টিফেন এন্টার্স। এখানে হঠাৎ করে স্টিফেন ঢুকলো। স্টিফেনকে আমরা অলরেডি জানি, স্টিফেন হচ্ছে লেডি ব্রিটোমার্ট আন্ডারশ্যাফটের সান, দ্য ইনএফিশিয়েন্ট অপদার্থ ছেলে। And Britomart announces that as a grown man, Stephen must now take charge of the family affairs. তার প্রচুর পরিমাণে বাবার সম্পত্তি, তার বাবার আর্টিলারি ফ্যাক্টরি রয়েছে, অ্যামিউনিশনস ফ্যাক্টরি আছে, সেই সম্পত্তির দখল অধিকার করতে হবে, সেগুলো বুঝতে হবে তোমাকে। মা বোঝাচ্ছে as neither of his two sisters are capable or in a position to do so, কারণ তোমার যে দুই সিস্টার, একটা হচ্ছে সারা আন্ডারশ্যাফট আর হচ্ছে বারবারা আন্ডারশ্যাফট, তারা এইসব ব্যাপারে কেয়ার করে না। সারা হ্যাজ বিকাম এঙ্গেজড বাট ক্যানট গ্যারেন্টি এনি মানি ফর ইয়ার্স, সারার তো কোনো টাকা পয়সা ঠিক নেই। অ্যান্ড বারবারা, দ্য মোস্ট প্রমিসিং মেম্বার অফ দ্য হাউস হোল্ড, হ্যাজ জয়েন্ড দ্য স্যালভেশন আর্মি। সে তো প্রোটেস্ট্যান্ট স্যালভেশন আর্মি করে বেড়াচ্ছে, তার তো আর টাকার প্রয়োজন নেই, সে তো দান ছত্র খুলে বসেছে, ডোনেশনের জায়গাতে চলে গেছে, সোশ্যাল সার্ভিস করছে। And taken up with a tempestuous Greek scholar Adolphus Cuisines, এবং তার যে প্রেমিক beloved fiance, he is Adolphus Cuisines, a Greek professor। টাকা পয়সা কি ঠিক আছে তার ঠিক নেই, মাথায় রাখতে হবে তখনকার দিনে কিন্তু টাকা বলতে বোঝানো হতো লেগাসি মানি। লেগাসি মানি মানে যে টাকা, লেগাসি মানে কি, LEGACY, লেগাসি মানে হচ্ছে ট্র্যাডিশন বা হেরিটেজ, যে টাকা জমিদারদের মতো বংশ পরম্পরায় একজন থেকে আরেকজনের কাছে যাবে। তখনকার দিনে টাকা বলতে কিন্তু মানে বিশেষ করে ইন গ্রেট ব্রিটেন আমাদের মতো স্যালারিড ইনকামকে ইনকাম বলে কনসিডারই করা হতো না।
তুমি কত মাইনে পাও? 40 একর, 50 একর, 1 লাখ, কোনো ইনকামই নয়। তোমার পৈতৃক সম্পত্তি কতটা রয়েছে, তোমার বাকিংহামে ক্যাসেল রয়েছে কিনা, দ্যাট ইজ দ্য মেন প্যারামিটার অফ জাজিং ওয়েলথ অন দ্যাট টাইম, সেই সময়। ফলে সেই সময় লেগেসি মানি, ব্লু ব্লাডেড মানি, আমার আমার শরীরে লর্ড বা লেডিসদের রক্ত বইছে কিনা, দ্যাট ওয়াজ দ্য মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এইভাবে তোমার সোশ্যাল স্টেটাসও জাজ হতো। যারা যারা এই নতুন টাকা পয়সা করেছে তাদেরকে তখনকার দিনে বলতো নুভো রিচ, যে নতুন রিচ হয়েছে, অর্থাৎ বিজনেস করে হোক, স্যালারি পেয়ে হোক, নতুন রিচ, পাত্তা দেওয়ার দরকার নেই ওকে খুব একটা। এইভাবে কিন্তু ব্রিটেনের একটা ভয়ঙ্কর ক্লাস কনসিয়াসনেস ছিল। ক্লাস কনসিয়াসনেস মানে শ্রেণী সচেতনতা। এবং বার্নার্ড শ এর কাজই অ্যাজ আ সোশ্যালিস্ট, অ্যাজ আ মার্কসিস্ট, বার্নার্ড শ এর কাজই হচ্ছে এই শ্রেণী সচেতনতাতে আঘাত করা, স্যাটিরাইজ করা, তাকে নিয়ে বিদ্রুপ করা, তাকে নিয়ে আয়রনি করা। এর ফলে কনস্ট্যান্টলি গোটা প্লে জুড়ে বার্নার্ড শ কিন্তু লেডি ব্রিটোমার্টকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, যে তার কাছে একমাত্র প্যারামিটার হচ্ছে নট এফিসিয়েন্সি বাট অনলি মানি। মানি 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 ইজ সুইটার দ্যান দ্য হানি। এই তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন যখন বারবার লেডি ব্রিটোমার্ট এখানে তিনি বারবার প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছেন। So Lady Britomart cannot avoid the topic any longer. She now must speak of the children's father, the great military industrialist Andrew Undershaft. So যেহেতু এখন তার টাকার প্রয়োজন হয়েছে, they are separated, Lady Britomart and Andrew Undershaft, কিন্তু তার টাকার প্রয়োজন হয়েছে, তাই এখন এই চিলড্রেন্স যে ফাদার, দ্য গ্রেট মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অ্যামিউনিশনস ফ্যাক্টরির মালিক, এই শব্দগুলো কিন্তু খেয়াল রাখবে, মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই শব্দগুলো তোমরা উত্তরে ব্যবহার করবে। কখনো লিখবে তোমরা মিউটিনিশনস ম্যানুফ্যাক্চার, কখনো লিখবে মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আর্মস ডিলার, এরকম লিখতে পারো। এবং আমরা তখন জানবো গল্পের ব্যাকগ্রাউন্ডটা, দ্যাট সাম 20 years ago Undershaft and his wife had separated. What is the cause of this separation? The cause of this was that he made it clear that he would never pass on the business to his then infant son Stephen. Then infant মানে তখন ছোট ছিল, সে তার যে বিজনেস সেটা কখনো স্টিফেনকে দেবে না। এটাই হচ্ছে আন্ডারশ্যাফট ফ্যামিলির ট্র্যাডিশন। অদ্ভুত ট্র্যাডিশন তোমরা বলতে পারো, এ আবার কি ট্র্যাডিশন যে নিজের বড় ছেলে পাবে না বিজনেস, কেন? এটা খুবই ইন্টারেস্টিং এই কারণেই, কারণ বার্নার্ড শ বিশ্বাস করতেন সোশ্যালিজমে। এবং সোশ্যাল, যদিও হয়তো এই গল্পের চরিত্র অ্যান্ড্রু আন্ডারশ্যাফট করতেন না, কিন্তু বার্নার্ড শ তো সোশ্যালিজমের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয় যে তুমি কতটা, তুমি সেই বাড়ির বড় ছেলে কিনা। সোশ্যালিজমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এফিশিয়েন্ট কিনা। তাহলে তুমি যদি সত্যি এফিশিয়েন্ট হও একটা ইন্ডাস্ট্রি চালাবার জন্য, তাহলে তুমি ইনহেরিটেন্স পাবে। এইভাবে ইচ্ছে করে অ্যান্ড্রু আন্ডারশ্যাফটের ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে বড় ছেলেকে সম্পত্তি না দিয়ে সব থেকে যে এফিশিয়েন্ট সে সম্পত্তি পাবে, এইরকম একটা আইডিয়া বার্নার্ড শ পুঁতে দিয়েছেন। The reason was the Undershaft family tradition. Through generations of armors and now artillery manufacturers, মানে বুঝতেই পারছো মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, the business had always been deeded to a foundling. যেহেতু আমরা আর্মস ম্যানুফ্যাকচার করি, তাই আমাদের নামে বিজনেস হয় না। ইনফ্যাক্ট অ্যান্ড্রু আন্ডারশ্যাফট নিজেও একজন ফাউন্ডলিং ছিল, তাই একটা অরফ্যানকে বিজনেসের দায়িত্ব দেওয়া হয়। অরফ্যান মানে হু ওয়াজ বিং অ্যাবান্ডন, যাকে অ্যাবান্ডন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, হু ইজ বিং ফাউন্ড, যাকে খুঁজে পাওয়া হয়েছে, and hence he is known as foundling and likely born out of a wedlock. কোনো জেনারেলি মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি কারোর জন্ম হয়, তাকে তো অরফ্যান করে রাস্তায় ফেলে রেখে কেউ যায় না। তখন ভিক্টোরিয়ান ইংল্যান্ডের একটা বিরাট বড় অংশের লোকজন রাস্তায় পেত ছেলে মেয়েকে, মানে আমাদের ভারতীয় সমাজে হতো
রাস্তায় ফেলে রেখে চলে গেল। কারণ কি? সে একটা ইললিজিটিমেট রিলেশনশিপ থেকে বেরিয়েছে, সেই রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ নেই, মা বাচ্চাকে রাস্তায় ফেলে চলে গেছে। তাকে খুঁজে পেয়ে মানুষ করে বিজনেসের দায়ভার আর নামে করে দেওয়া হচ্ছে আন্ডারশ্যাফট ফ্যামিলির ট্র্যাডিশন। বল ক্লিয়ার কি ক্লিয়ার নয় এখনো পর্যন্ত? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার ভেরি গুড। বল বল। কেউ একটা স্যার বললো, ও মানে ক্লিয়ার বললি তাই তো, তার মানেটা বেশ। So to Lady Britomart, legitimacy was uppermost. Legitimacy মানে কি? Legal recognition that he is my son or he is my daughter. This legitimacy was uppermost. And so was primogeniture. এই শব্দটা আমি ক্লাসের মধ্যে স্টুডেন্টদের মাঝে মাঝে ইন্ট্রোডিউস করাই, ওরা ভুলে যায়। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন ইংলিশ লিটারেচার, প্রিমোজেনিচার। প্রিমোজেনিচার মানে কি? দ্য স্টেট অফ বিং ফার্স্ট বর্ন। যদি বিশেষ করে এল্ডেস্ট সানকে প্রিমোজেনিচার বলা হয়, জেনারেলি যে কোনো সম্পত্তির ক্ষেত্রে, রাজার রাতের ক্ষেত্রে এই প্রিমোজেনিচার মেনটেন করা হয়। তোরা যদি ম্যাকবেথ পড়ে থাকিস বা পড়বি হয়তো, সেখানে দেখবি আর্গুমেন্ট হবে এটা যে ডানকানের যে বিরাট বড় রেজিম, তার যে রাজত্ব, সেটা কার পাওয়া উচিত? সব থেকে এফিসিয়েন্ট লোকের পাওয়া উচিত, নাকি এই প্রিমোজেনিচার মেনটেন করে? প্রিমোজেনিচার মানে মানে আমার সব থেকে বড় ছেলে সে পাবে। এটা কিন্তু ইতিহাসে সবসময় হয়নি। শাহজাহানের সম্পত্তি কিন্তু সবসময় ঔরঙ্গজেব কিন্তু বড় ছেলে ছিল না, সে বাকিদের মেরে দখল করেছিল। সো প্রিমোজেনিচার মিনস the state of being the firstborn child, the right of succession belonging to the firstborn child, especially the feudal rule. Feudal মানে ফিউডালের বাংলা কি হবে? ফিউডালের বাংলা হবে বল। আরে ক্যাপিটালিজম ঠিক নয়, ধনতান্ত্রিক নয়, ফিউডাল হচ্ছে ওই দাস দাস সামন্ততান্ত্রিক। সামন্ততান্ত্রিক। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাসি। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যেখানে এল্ডেস্ট সান রাইট টু সাকসেশন পায়, এই পুরো সিস্টেমটাকে বলা হয় প্রিমোজেনিচার। PRIMOGENITURE। এই ওয়ার্ড গুলো খেয়াল রাখবি, কারণ এই ওয়ার্ড গুলো ভোকাবুলারি তোদের বাড়াবে, এবং ভোকাবুলারি বাড়ালে তবেই ওই ফাংশনাল ইংলিশ বা অন্যান্য যে চাকরির পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশন দিবি সেখানে ভালো করতে পারবি। ফলে নতুন ওয়ার্ড যেন প্রতিদিন আমি 3 থেকে 4টে নতুন করে শিখি। আমি এখনো শিখি, এই বয়সেও আমি নতুন প্রচুর ওয়ার্ড শিখি পড়াতে গিয়ে, পড়তে গিয়ে। ফলে যত বেশি পড়তে তোরা বলতে পারিস যে কি স্যার এখনো আপনি নতুন ওয়ার্ড শিখছেন, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ গোটা ইংরেজিতে যত পরিমাণে ওয়ার্ড রয়েছে, এন্টার অক্সফোর্ড ডিকশনারি, দ্য রিয়েল অক্সফোর্ড ডিকশনারি, ওই ছোট অক্সফোর্ড ডিকশনারি নয়, ইটস এ 24 ভলিউম ডিকশনারি, 24 ভলিউমের ডিকশনারি। এর উপরই একটা গোটা ভলিউম, কারোর পক্ষে জানা সম্ভব নয়। আমি একটু তোদের থেকে বেশি জানি শব্দ ভান্ডার, তোরা একটু কম জানিস। ফলে প্রতিদিন এখনো 2-3টা করে নতুন শব্দ শিখি। ফলে যত বেশি শিখবে তত বেশি আবার ভুলবে, আবার শিখবে। এটা মানেটা কি ছিল বলে গেছিলাম, একবার দেখি। এইভাবে কিন্তু শিখে যেতে হবে, লার্নিং প্রসেস কন্টিনিউ রাখতে হবে, থামালে চলবে না। যদি কেউ মনে করে যে আমি তো সব শিখে গেছি, আমার থেকে বেশি আর কে জানে, ব্যাস সেদিনই সে শেষ। ঠিক আছে? ফলে লার্নিং প্রসেস কন্টিনিউড হবে। বেশ, চলো। সো দ্য সিস্টেম অফ পাসিং অন অ্যান এস্টেট টু দ্য এল্ডেস্ট সান ইজ দ্য রুল অফ দ্য প্রিমোজেনিচার। যে একটা এস্টেট মানে একটা একটা ব্যবস্থা, একটা বলা যেতে পারে সম্পত্তির একটা সম্পত্তি, ইনহেরিটেড প্রপার্টি, সেটা এল্ডেস্ট সানকে দেবার যে পদ্ধতি। অ্যান্ড সো দে সেপারেটেড, এবং এই কারণেই তারা সেপারেটেড হয়েছিল। বাট নাও শি ইজ ইন ফাইন্যান্সিয়াল নিড, তার এখন অর্থনীতির প্রয়োজন রয়েছে। And so she has invited Andrew to visit with the intention of asking him for a substantial contribution. এইবার তার প্রয়োজন হয়েছে সাবস্ট্যান্সিয়াল কন্ট্রিবিউশন, মানে একটা বড় পরিমাণে তার টাকার দরকার।
and hence the entire family is summoned to the library. গোটা ফ্যামিলিকে লাইব্রেরিতে ডাকা হয়েছে and informed of her plans. এবং তার প্ল্যানের ব্যাপারে বলা হয়েছে, লেডি ব্রিটোমাচের প্ল্যানের ব্যাপারে। And Barbara is amused and expectant. She decides that her father, after all, has a soul to be saved like everyone else. বারবারও তো এসব টাকা নিয়ে কনসিডার করছে না, তার বাবার সোলকে, আত্মাকে কেমন করে সেভ করবে। So the Salvation Army, and as the major of the Salvation Army, she determines to take up the challenge. However, Undershaft believes that, কিন্তু এখানে বারবারা আন্ডারশ্যাফটের ইডিওলজি এবং অ্যান্ড্রু আন্ডারশ্যাফটের ইডিওলজি দুটো পোলস অ্যাপার্ট। অ্যান্ড্রু আন্ডারশ্যাফট বিলিভ করে that two things are necessary for salvation. মুক্তির জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট। এই সমস্ত স্যালভেশন শুধু এমনি এমনি আসে না। মানি অ্যান্ড গান পাউডার, টাকা আর ক্ষমতা। গান পাউডার কিসের সিম্বল? বারুদ কিসের সিম্বল? পাওয়ার সিম্বল। গুলি করে খুলি উড়িয়ে দেওয়া পাওয়ারের ক্ষমতা, ক্ষমতা এবং টাকা। আর বাকি যে সমস্ত জিনিসপত্র, লাভ, ভালোবাসা, ট্রুথ, সত্য, মার্সি, ক্ষমা করা, আর দ্য গ্রেসেস অফ আ রিচ, স্ট্রং অ্যান্ড সেফ লাইফ। টাকা আর গান পাউডার থাকে, তারা 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 অটোমেটিক্যালি ভালোবাসা, শক্তি, মার্সি এগুলো অটোমেটিক্যালি পায়। দে আর দ্য গ্রেসেস, তারা সেগুলো দিতে পারে। And so Undershaft plans to demonstrate his power over the army in his effort to win Barbara over his cause. এবং সেজন্য অ্যান্ড্রু আন্ডারশ্যাফট কি প্ল্যান করে, যে তার পুরো সম্পত্তিটা বেসিক্যালি সে দেবে অ্যাডলফাস কিউজিনসকে। অ্যাডলফাস কিউজিনসকে বারবারা আন্ডারশ্যাফটের beloved, the Greek professor, who is a foundling, who is an orphan child, who was an orphan child, তাকে দেবে। এবং সে কি করবে, সে দেখাবে, এই অ্যান্ড্রু আন্ডারশ্যাফট দেখাবে যে টাকা এবং ক্ষমতার কত গুরুত্ব। এইটা করতে গিয়েই আগের দিন আমরা যে সামারিটা করেছিলাম, এইটা হচ্ছে বেসিক ব্যাকগ্রাউন্ড। এইটা করতে গিয়েই তিনি এই মিউটিনিশনস ফ্যাক্টরি থেকে স্যালভেশন আর্মিতে আসবে, এসে ঘুরে ঘুরে দেখবে। এবং সেখানে আমরা এই দুটো সাব প্লটে এই স্নোবি প্রাইস এবং রামি মিচেন্সের মধ্যে যে ঝগড়া হচ্ছে সেটা দেখছি, এবং আমাদের প্লট কন্টিনিউড হচ্ছে। বলো, পরিষ্কার? এখনো পর্যন্ত পরিষ্কার? ক্লিয়ার? স্যার Yes, বেশ sir. বেশ। বল, আজকে কি আর কন্টিনিউ করবি নাকি আজকে এতদূর রাখবো? আজকে তো এই মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে 1 ঘন্টা 7 মিনিট, আজকে তাহলে আজকে এখানে রাখবো, পরের দিন থেকে আবার কন্টিনিউ করি নাকি? স্যার আজকে এইখান পর্যন্তই বেশ বেশ, তাহলে আজকে এতদূর রাখলাম। আজকে যেহেতু মার্কসের ক্যালকুলেশনের ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা অনেকটা জুড়ে বললাম, তাই সামারিটা এতদূর মানে রিক্যাপিচুলেট করে এতদূর রাখলাম। এর পরের দিন আমরা এই সামারিটা কন্টিনিউ করব এবং আস্তে আস্তে এবার আমরা টেক্সটার কিছু কিছু অংশ পড়বো, সামারিটা শেষ করব এবং ওই অ্যাক্ট ওয়াইজ যে সিন ওয়াইজ যে সামারিটা, পুরো গল্পের যে পুরো সামারিটা, প্রত্যেকটা অ্যাক্ট এবং সিন ওয়াইজ তার দিকেও আমরা তাকাতে থাকবো। ঠিক আছে? বেশ। আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমাদেরকে বলে দিতে হবে, লিস্ট করে দিয়ে দেবো। বেশ, তাহলে এতদূর থাকলো আজকে। না না, রেকর্ডটা বন্ধ করে